Välkommen to podcast. Hur mår du? Jag mår bra tack. Hur mår du själv? Jag mår bra. Okej, আমরা লিটল বিট একটা সুইডেনের কথা বললাম, সুইডিশ ভাষায়। এনিওয়ে, সো আমাদের পডকাস্টে আপনাকে স্বাগতম। এখন আলোচনা হচ্ছে কি, বাংলাদেশে এখন তো এই যে সবাই অ্যাডমিশনের রেজাল্ট পেয়ে গেল, তারা এখন সুইডেনে মুভ করতে চায়। তো সুইডেনে মুভ করতে গেলে সবাই অনেক ধরনের প্রশ্ন করছেন, যেমন হচ্ছে প্রথম প্রশ্নটি, সেটা হচ্ছে টিউশন ফিস। আমরা জানি টিউশন ফিস প্রায় হচ্ছে বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে 30 থেকে 40 লাখের মতো পড়ে 2 বছর পার প্রোগ্রাম। হ্যাঁ, পার প্রোগ্রাম পড়তে গেলে। তো 30 থেকে 40 লাখ টাকা খরচ যদি কেউ করে যায়, তার সঙ্গে তার আবার অ্যাকোমোডেশন, লিভিং এক্সপেন্স আছে, সেই ক্ষেত্রে তার খরচ পড়ে যাবে প্রায় 60 লাখের মতো। ওকে, তো এই যে তার টিউশন ফিজের টাকাটা সে কাজ করে তুলতে পারবে কিনা, এই সিচুয়েশনটা এখন সুইডেনে আছে কিনা? আমি বুঝতে পারি এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্পেসিফিক্যালি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, যে আমি এখান থেকে কতটুকু ব্যাকআপ নিয়ে গেলে আমি ওখানে সার্ভাইভ করতে পারবো। এখন যেটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বললেন অ্যারাউন্ড 60 লাখস মিনিমাম। এখন ব্যাপারটা হচ্ছে প্রথমত টিউশন ফিজ ফার্স্ট সেমিস্টারটা পে করে যেতেই হবে। হ্যাঁ, এবং সাধারণত যেটা হয় যে একটা নতুন দেশে আসলাম, খুব রেয়ার কেসেসেই যেটা হয় যে মানুষ ওই দেশে গেলাম এবং এক সেমিস্টার পরেই আমি ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে ফেললাম। এটা একেবারেই যে হয় না তা না, ইম্পসিবল না, কিন্তু খুবই রেয়ার, মেবি 2% অফ পিপল এটাতে সাকসেস করে, যদি পরিচিত থাকে বা সে যদি খুবই স্কিলড হয় অথবা লাকি হয়, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এটা তো এক্সেপশনস আর নেভার অ্যান এক্সাম্পল। তো এগুলো একটা এক্সেপশন। সেক্ষেত্রে হয়তো আরেকটা সেমিস্টারেও টাকা তাকে পে করতে হবে, মোটামুটি 1 বছরের একটা পেমেন্টের ব্যাপার আছে। তাছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন ওখানে একটা ব্যাপার আছে যে 30 ক্রেডিটস অ্যাটলিস্ট স্টুডেন্টকে পাস করতে হবে, সে যদি তার ট্র্যাক চেঞ্জ করতে চায় ফ্রম স্টুডেন্ট টু। সো ওই সব ব্যাপারগুলো অনেক আছে। কেউ যদি মনে করেন যে আমি ওখানে যাচ্ছি খালি পড়াশোনাই করবো, আমার কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি আমার পড়াশোনার খরচটা চালাতে পারবো কিনা ওখানে গিয়ে। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে কি, একজন স্টুডেন্ট তার টিউশন ফিস নিয়ে গেল, টিউশন ফিস কি সে ওখানে কাজ করে জোগাড় করতে পারবে কিনা, এটা আমার প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে অসম্ভব না, আবার সম্ভবও যে তা আমি বলবো না, কিন্তু তাকে প্রচণ্ড রকম স্ট্রাগল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে কোন শহরে যাচ্ছে, এটা খুবই ভাইটাল একটা ইস্যু। যদি স্টকহোম বা গোথেনবার্গ বা মালমোর মতন বড় কোনো সিটিতে যায়, উপসালা, এগুলো হচ্ছে সুইডেনের ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ। সো এইসব সিটিজগুলোতে যদি কেউ যায় তাহলে তার জন্য হয়তো জব পাওয়াটা সহজ হয়, কিন্তু কেউ যদি ছোটো শহরগুলোতে যায় সেক্ষেত্রে জবের অ্যাভেবিলিটিটা কমে যায়। তো এটা একটা বড় বিষয় চিন্তা করা। ধরেন আমি বললাম সে হচ্ছে ম্যাকডোনাল্ডসে সে জব পেল, ম্যাকডোনাল্ডসের জব দিয়ে অ্যাজ ইট ইজ বাংলাদেশি স্টুডেন্টরা পায়। তো এই ম্যাকডোনাল্ডসের যে জবের স্ট্যাটাস দিয়ে তার পক্ষে টিউশন ফিস পে করা পসিবল কিনা? ডিপেন্ড করে সে যদি ফুল টাইম জব করে, বা অ্যাটলিস্ট 70। এখন তো সপ্তাহে 20 ঘন্টা করতে পারবে। হ্যাঁ, এখন একটা যেটা হচ্ছে, এখন একটা নতুন রেগুলেশনস আসতেছে, এই রেগুলেশনটা এখনো আসে নাই, বাট ইটস অন দ্য প্রসেস। এখন রেগুলেশনটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট সপ্তাহে মোস্ট প্রবাবলি 15 to 20 আওয়ার্সের বেশি কাজ করতে পারবে না, 20 আওয়ার্স মোস্ট প্রবাবলি। তো সেরকম যদি হয়েই থাকে তাহলে আমি এক কথায় বলবো যে এটা কোনোভাবে সম্ভব না। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসলাম, সেটা হচ্ছে 20 আওয়ার্স জব দিয়ে আপনি কখনোই আপনার টিউশন ফিস তুলতে পারবেন না, কিন্তু অ্যাকোমোডেশন, লিভিং এক্সপেন্স তুলতে পারবে। হ্যাঁ, সে যদি 20 আওয়ার্স জব করে, হয়তো অ্যাকোমোডেশন, এবং সেক্ষেত্রে যদি সে সিঙ্গেল হয়, নট উইথ ফ্যামিলি, তাহলে হয়তো অ্যাকোমোডেশনটা আর ইয়াটা সে যদি 20 আওয়ার্সের জব ম্যানেজ করতে পারে পার উইক, কাইন্ড অফ 50% জব বলা হয় এটাকে। যেহেতু স্টুডেন্টরা মানুষ, আমরা একটু সাবধানে খরচ করি, বা সেক্ষেত্রে অত সম্ভব, থাকা খাওয়াটা ম্যানেজ করা সম্ভব, কিন্তু টিউশন ফিস কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব। ওকে, তাহলে টিউশন ফিস আমরা পে করতে পারছি না, আমাদের আসলে একদম 100% যেটা একটা সিস্টেমেটিক পে দ্বার। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই অল্প করে, সেটা হচ্ছে এটা এখনো প্রপোজাল পজিশনে আছে। এটা এমনও হতে পারে এই লটা উইদিন ফিউ মান্থস, ওরা বলছে যে এটা জুলাইয়ে এটা অ্যাক্টিভেট করবে, কিন্তু এটা হতে পারে এটা পিছায়েও দিতে পারে। সো ইটস আ হাইপোথেটিক্যাল থিং রাইট নাও, যে এই 20 ঘন্টার একটা যে লিমিট, এটা কিন্তু এই মুহূর্তে নাই। এই মুহূর্তে একটা স্টুডেন্ট যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করতে পারে, তার পার্টনারও যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করতে পারে। সো এই লিমিটটা কিন্তু এখনো ইম্পোজড হয় নাই। সো এটা ক্লিয়ার করে বলা দরকার যে এটা এক প্রস্তাব পর্যায়ে আছে, কিন্তু এটা যে কোনো সময় জুন জুলাইয়ের দিকে অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। ওকে, পডকাস্টে আমি একটা জিনিস খোলামেলাই বলি, যেহেতু আমিও সুইডেনে ছিলাম, সেটা হচ্ছে কি, ওইখানে সুইডেনে ওই যে অনেকে ব্ল্যাক জব করে, এবং বেসিক্যালি ব্ল্যাক জবটা কিন্তু ইউএসএ এবং ইউকেতে, মানে এটাই জব আর কি, ব্যাপারটা এরকম আর কি, ইউএসএ এবং ইউকেতে। তো আমি তার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে সুইডেনে এই ব্ল্যাক জবগুলো করেও টিউশন ফিসের কিছু অংশ তোলা পসিবল কিনা। আমরা জানি যে পুরোটা তোলা পসিবল না, কিছু অংশ তোলা পসিবল কিনা, কি বলেন?
আমি একদম একটু নেগেটিভ কথাই বলবো এখানে, সেটা বলবো যে ব্ল্যাক জব বা এই ধরনের জবের দিকে কোনোভাবেই আগানো ঠিক হবে না। আমি একেবারে খুব স্পষ্টভাবে বলবো, কারণ এখানে আমি অনেক স্টুডেন্ট জানি, আমি বাংলাদেশি গ্রুপের সাথে অ্যাক্টিভলি এঙ্গেজড আছি, এবং ওখানে মাঝে মাঝে এরকম হয় যে প্রচুর স্টুডেন্ট এক্সপ্লয়েট হয় এইসব মালিকদের দ্বারা। সো আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে এই ফাঁদে কেউ পা দিবেন না। হোয়াইট জবই মোটামুটি কেউ যদি মোটামুটি স্মার্ট হয়, মোটামুটি কিছু সময় স্ট্রাগল করে, হোয়াইট জবই পাওয়া যায়। অ্যাটলিস্ট রেস্টুরেন্ট ব্রাঞ্চে সমস্যা হয় না, বা যেসব আমরা যেগুলোকে অড জব বলি, কোনো জবই অড না, কিন্তু ওই ধরনের জবগুলোতে পাওয়া যায় একটু সময় দিলে। আমি একেবারে বলবো যে কালো জবের পিছনে অনেক সময় অনেকে মনে করি ইটস ইজি মানি, বাঙালি রেস্টুরেন্ট গেলাম সাথে সাথে পেয়ে গেলাম, কিন্তু এই কাজটা না করতে আমি পরামর্শ দেব। ওকে, থ্যাংক ইউ। আমার যে এক্সপিরিয়েন্স সুইডেনে, সেখান থেকে আমি দেখেছি অনেকে গিয়ে পড়াশোনা করে না, পড়াশোনা না করে তারা ডাইরেক্টলি তাদের এই পড়াশোনাটাকে তারা হচ্ছে ওয়ার্ক পারমিটে কি করতে চায়, কনভার্ট করতে চায়। ওয়ার্ক পারমিটে যদি সে কনভার্ট করে, এরপরে কিন্তু তার ওই যে সিটিজেনশিপের বিষয়টা চলে আসবে। মানে ওয়ার্ক পারমিট মানে যে গেটওয়ে টু গেট দ্য সিটিজেনশিপ অর সামথিং এলস, তাই না? এটা বিগেস্ট পার্মানেন্ট হওয়ার বিগেস্ট পার্ট। সো আমি তার কাছ থেকে শুনতে চাই, কেউ যদি পড়াশোনা না করে, ধরেন ওখানে গেল, গেট ইনটু হওয়ার পরে পড়াশোনা থেকে ডাইরেক্টলি সে কিভাবে ওয়ার্ক পারমিটে সে গেট ইনটু হতে পারে, এটা তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনতে চাই। এটা অনেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে এই প্রসেসে যেতে পারেন, আবার অনেকে কিন্তু পড়াশোনার আগেও হতে পারে, তাই না? তো পড়াশোনা শেষ করে কিভাবে সে ওয়ার্ক পারমিটে যেতে পারে সেই বিষয়টা আমরা আগে শুনি, তারপরে আমরা পড়াশোনা শেষ না করে কি করা যায় সেটা আমরা শুনবো। তো প্রথমে আসি, চলেন পড়াশোনা শেষ করার পরে। পড়াশোনা শেষ করে অবশ্যই যেটা হচ্ছে ওখানে জব সিকার ভিসা নামে একটা ভিসা আছে। সো পড়াশোনা শেষের পরে একটা অ্যারাউন্ড 6 to 1 year একটা টাইম পাওয়া যায়। বিষয় কি, আমি কিন্তু এই সিক ভিসাটা নেইনি, আমি জানতামই না। আচ্ছা, না এটা মনে হয় ওই সময়ের দিকে ইমপ্লিমেন্ট হয়েছে না, আমাদের বছর ছিল, ওই সময় ছিল এক্স্যাক্টলি। সো ওই সময়ের দিকেই এটা ইমপ্লিমেন্ট হয়েছে। সো এটা হচ্ছে ইটস আ ভেরি গুড অপশন, যে ওই সময়টা একটা 1 বছরের যদি ভিসা পাওয়া যায় যে না সে জব খোঁজার জন্য, তখন তাকে সেই সময়টা পেলো প্রথম। সো দিস ইজ নাম্বার 1, যে আমার পড়াশোনা শেষ, এখন তাহলে আমি কি করবো, আমার জব নাই এই মুহূর্তে। জব থাকলে তো খুবই ভালো, কিন্তু যদি জব না থাকে তাহলে আমি একটা জব সিকিং ভিসা অ্যাপ্লাই করব। রিলেটেড জব হতে পারে, সাবজেক্ট রিলেটেড জব, না এরকম কোনো ব্যাপার নাই এই মুহূর্তে অ্যাটলিস্ট। কিন্তু আমি যে বলছি নতুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আসতেছে, এবং সেখানেও কিছু ট্র্যাক চেঞ্জের ব্যাপারে কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি 100% এখনো শিওর না, তো আমি এই বিষয়ে ইনফরমেশন এই মুহূর্তে দিতে পারবো না। মাইগ্রেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সুইডেনের, migrationsverket.se, আমি বলবো যে ওইখানে গেলে সব ইনফরমেশন, অ্যাকচুয়াল ইনফরমেশন পাওয়া যাবে। কিন্তু ওটা তো ইনফরমেশন থাকলো এই মুহূর্তে, ওটা তো এখনো হয়, এই মুহূর্তে হয় নাই। সো ওটা ওখানে এই ইনফরমেশনগুলো এখনই ওখানে পাওয়া যাবে না। এখন যেটা হচ্ছে যে পড়াশোনার পরে প্রথমে যেটা আমি বলবো জব সিকিং ভিসা। ইনফ্যাক্ট আমি যে মুহূর্তে জব সিকিং ভিসা, পড়াশোনা শেষের দিকে, তখনই আমি বলবো যে ইটস আ ওয়াইজ ডিসিশন টু লুক ফর আ ওয়ার্ক। আগে থেকেই শুরু করা, যত আগে থেকে শুরু করা যায় জব খোঁজার ব্যাপারটা, কারণ মোটামুটি লাস্ট সেমিস্টারে যখন থাকে তখন থেকেই যদি জব খোঁজা যায় নিজের ফিল্ডে স্পেসিফিক্যালি, এটা খুব। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সুইডেনে সেটা হচ্ছে ভাষা। সুইডিশ ভাষাটা এটা আমরা পরে আলোচনা করব, এটা পারতে হবে না, এটা যেহেতু ওয়ার্ক, আদারওয়াইজ খুব কঠিন হয়ে যাবে। আই নো ইয়োগ প্রাতা ইজমস্কা। সো লেটস সি। ওকে, সো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনারা যারা পড়াশোনা করতে চান, সুইডেনে আমি পড়ছি ভাই, পড়াশোনার কোয়ালিটি সেই হাই। তো পড়াশোনা যদি ভালো করে কেউ করতে পারে, তার পৃথিবীতে ফিরে তাকাতে হবে না, সুইডেনে পড়াশোনা আশা করা যায় আর কি। সো যাই হোক, যদি আপনি পড়াশোনা না করেন, পড়াশোনা করার পর জব সিকিং ভিসা পাবেন, এবং এটা যে আপনার ফিল্ডে পাইতে হবে ব্যাপারটা এরকম না, আপনি অন্য ফিল্ডেও পেতে পারেন। আচ্ছা, দেন যদি কেউ পড়াশোনা শেষ না করে, যেমন তাহলে সেই ক্ষেত্রে সে কিভাবে ওয়ার্ক পারমিটে যেতে পারে সুইডেনে গিয়ে, সেই গল্পটা আমরা তার কাছে শুনি, চলেন। আমি তাহলে এই মুহূর্তে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেটার উপর বেস করে বলি, কি আসতে পারে কি হতে পারে সেগুলো কথা বলে লাভ নাই। তো যেটা করতে হবে স্টুডেন্টকে, ফার্স্ট অফ অল 30 ক্রেডিটস তাকে পড়াশোনা করতেই হবে। 30 ক্রেডিট তার যদি রেজাল্ট না থাকে তাহলে সে ট্র্যাক চেঞ্জ করতে পারবে না ফ্রম স্টুডেন্ট টু অ্যান এমপ্লয়ি, এটা করতেই পারবে না। সো প্রথমেই এই জন্য স্টুডেন্ট হিসেবে, বাই দ্য ওয়ে আমি এখানে একটু যোগ করতে চাই, সুইডেনে কিন্তু আপনাদের 120 ক্রেডিটস মাস্টার্সের জন্য, ইফ ইটস আ 2 ইয়ার্স প্রোগ্রাম। তো সেক্ষেত্রে 30 ক্রেডিটস মানে আপনাকে 6 মাসে এক সেমিস্টার আপনাকে পড়তেই হবে আর কি। হ্যাঁ, নেক্সট। সো 30 ক্রেডিটস যদি না হয় কারো, সে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য সে এলিজিবলই না। সো এটা হচ্ছে নাম্বার 1। এটা হয়ে গেল।
তো নাম্বার 2 হচ্ছে যেটা একই কথা, জব খুঁজতে হবে। কিন্তু এখানে যেটা ব্যাপার আছে, সুইডেনে রিসেন্টলি যেটা করছে কয়েক বছরের মধ্যে, লাস্ট 1-2 ইয়ার্সের মধ্যে, সেটা হচ্ছে যে জব পাওয়ার জন্য যে থ্রেশহোল্ডটা থাকে বেতনের, থ্রেশহোল্ডটা ওরা একটা ভয়ানক রকম বাড়ায় দিছে। যেটা ছিল 13,000 সুইডিশ ক্রাউন অনেক বছর, সেই 13,000 সুইডিশ ক্রাউন থেকে তারা এখন সেটাকে নিয়ে গেছে 29,600 অ্যারাউন্ড, এবং এটা এই জুনে গিয়ে হয়ে যাবে অ্যারাউন্ড 33,000। সো তার মানে ব্যাপারটা মাসে 33,000। মাসে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে তার কাছে যে মাসে আপনাকে 33,000 এই মুহূর্তে জুন থেকে হবে, এই মুহূর্তে হচ্ছে 29,000। ওকে, তো ধরুন 30,000 বললাম। আচ্ছা, সুইডেনে যদি আমরা রেস্টুরেন্টে জব করি, তাহলে আমাদের ফুল টাইম জব করলাম আমি রেস্টুরেন্টে, তাহলে আমার ইয়াটা কত আসবে, মানে আমি কত টাকা স্যালারি ওখানে ইনকাম করতে পারবো? ডিপেন্ড করে আপনার স্পেশালাইজেশনের উপরে। কেউ যদি ওখানে কোনো কুক হিসেবে জয়েন করে, তাহলে ডেফিনেটলি 30,000 সুইডিশ ক্রাউন বেতন পাওয়া যেতেই পারে। একটা কুক সেই একদম স্পেশালাইজড একটা, কিন্তু যদি এরকম হয় ডিশ ওয়াশার বা ক্লিনার, এই ধরনের মানুষের বেতন 30,000 হয় না। সো এই ধরনের প্রফেশন থেকে হাইস্ট কত হয়? অ্যারাউন্ড 25 to 26,000, একটু গ্যাপ থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা বড় বিষয়। এটা আমি একটু নিষেধ করব যে এই প্রফেশনগুলো দিয়ে ঢোকা যাবে না। হ্যাঁ, ইটস আ গেটওয়ে হইতে পারে যে আমি রেস্টুরেন্টটাতে ঢুকলাম এই প্রফেশনটা দিয়ে, কিন্তু আলটিমেটলি ওই সিটিজেনশিপ কি ওয়ার্ক পারমিটই হবে না, ট্র্যাক চেঞ্জই হবে না। আচ্ছা, সো এর জন্য যেটা সুইডিশ গভর্নমেন্ট চাচ্ছে যে এখন আসলে যে ওরা চাচ্ছে যে মোর প্রফেশনাল জব ওইগুলোর জন্য। ওকে, যেমন আমার কাছে আমার একজন নার্স আছেন, বিএসসি নার্স আছেন, উনি মানে সুইডেন যেতে চান, ওর ক্ষেত্রে ডিসিশনটা কি হবে? ওনার ক্ষেত্রে ওই যে আমি ঘুরে ফিরে একই কথা বলবো, বিএসসি নার্স বাংলাদেশ থেকে খুবই ভালো, কিন্তু ওখানে গিয়ে প্রথম যেটা উনি স্ট্রাগল করবে সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। আর দ্বিতীয়ত সমস্যা যেটা পড়বেন সেটা হচ্ছে ওনার এডুকেশনটা ভ্যালিডেট করানো। ওনার পড়াশোনাটা এখান থেকে ওখানে গিয়ে ভ্যালিডেট করাতে হবে। তারপর জন্য তাদের পরীক্ষা দিতে হয় সম্ভবত, পরীক্ষার ব্যাপার আছে, ভ্যালিডেশন, এবং সেটার উপরে ওনাকে আলাদা লাইসেন্স নিতে হবে, নার্সারিরও লাইসেন্স হয়। আচ্ছা, যদি কারো আইটি জব থাকে তাহলে সেক্ষেত্রে তার কি হবে? আইটি সেক্টরটা খুবই একটা বিশাল সেক্টর, হ্যাঁ, কিন্তু স্কিলড হতে হবে। এই মুহূর্তে আইটি মার্কেটটা একটু ডাউন, জব পাওয়াটা একটুখানি, কিন্তু কেউ যদি স্কিলড হয় খুব ভালো বেতনে, খুবই মানে তার ওই থ্রেশহোল্ডটা নিয়ে চিন্তাই করতে হবে না যে ভালো জব পাওয়া যায়, কিন্তু তাকে স্কিলড হতে হবে। আমি আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএইচডি। পিএইচডিতে আমরা জানতাম সুইডেনে যদি কেউ পিএইচডি পায় তাহলে সে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে আপনার ওয়ার্ক পারমিটে ঢুকে যেত এবং তারপরে পিএইচডিতে ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট হয়। এখন কেমন অবস্থা? এখনো ওইটাই আছে, পিএইচডিটাকে ওয়ার্ক পারমিট হিসেবে, এবং এই গ্রুপটার জন্য গভর্নমেন্ট ট্রাই করতেছে যে আরো ইজি করে দিতে প্রসেসটা। সো এটা একটা ভালো প্রসপেক্ট, ইন ফিউচার এটা আরো ইজি হয়ে যাবে যারা পিএইচডি করতে যাচ্ছে বা গবেষণার কাজে যেতে চাচ্ছে, তাদের জন্য আসলে ফিউচারে এটা ইজিয়ার হবে আরো। ওকে, আমি একটা কথা বলতে চাই, আপনি যদি আসলে পড়াশোনা করতে চান তাহলে আপনি অবশ্যই সুইডেনে যাবেন। সুইডেনের যে কোয়ালিটি, আমার কোনো কলিগ, আমি পিএইচডি করতে চাইনি, সেটা ডিফারেন্ট কেস, আমি টিচার হতে চাইছি। তো আমার যারা হচ্ছে বন্ধু যারা আসলে পিএইচডি করতে চেয়েছে, আমি একজনকেও দেখিনি পিএইচডি পাইনি। সুইডেনে না পেলে নরওয়েতে, না হলে ইউএসএতে, নতুবা কানাডাতে, সব জায়গায় সুইডেনের ডিগ্রিটা ভ্যালিড। ইভেন অস্ট্রেলিয়াতেও আমি দেখছি একজনকে চলে যেতে, নিউজিল্যান্ডেও গেছি। তুমি সম্ভবত অস্ট্রেলিয়াতে ওই পার্টি দিছিল, এটা খাইছিল সম্ভবত, আমার সাথে গেছিলা একদিন, একটা পার্টিতে গেছিলা। সে অস্ট্রেলিয়াতে যাওয়ার সময় ওই একটা পার্টি দিয়েছিল, ও তখন ছিল। আর আমাকে তো আমার শহরে থাকতো না, পাশের শহরে থাকতো, সোমসভ্যাল, খুব চমৎকার একটা সিটি, ফ্যান্টাস্টিক সিটি। যদিও তার ফ্যাসিনেশন বেশি উপসালা কিংবা বড় শহরের ফ্যাসিনেশন ছিল, সে ছোট শহরে থাকতো। আমি তাদের একবার হাউসও ভিজিট করছি। উই হ্যাভ এ লট অফ মেমোরিজ, উই হ্যাড এটা, হ্যাভও বলতে পারি, প্রেজেন্টও বলতে পারি, পাস্টও বলতে পারি। এনিওয়ে, তার অনেক মেমোরি আছে। তো ভাষার বিষয়ে এবার একটা কথা বলি, ইয়ক পাতা ইজমেন্সকা, রাইট? সো ভাষার গুরুত্বটা কতটুকু সুইডেনে? ইটস এভরিথিং। ভাষা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আনলেস অ্যান্ড আনটিল কেউ রেস্টুরেন্ট ব্রাঞ্চে, বাঙালি রেস্টুরেন্ট ব্রাঞ্চে জব করতেছে, অর আইটি ব্রাঞ্চে কিছু আছে, আইটি ব্রাঞ্চেও সুইডিশটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কিছু আইটি ব্রাঞ্চে হয়তো কিছু জায়গা আছে যেখানে ইংলিশ দিয়েও চলে যাওয়া যাচ্ছে। আদারওয়াইজ মানে ওখানে আমি সেটেল করব, ওখানে আমি ট্র্যাক চেঞ্জ করব, ভাষাটা না পারলে, ভাষাটা মোটামুটি একটা লেভেল পর্যন্ত না হলে
একটা ভালো মোটামুটি জব যেটা কিনা ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, এরকম জব খুঁজে পাওয়াটা খুবই টাফ। তো আমরা যারা আসলে ভাষা মানে সুইডেনে যেতে চাই, ভাষা শিখতে হবে ভাই। হ্যাঁ, হোমোদু মানে হচ্ছে লো হাউ আর ইউ, এটা কদিন পরে আপনারা যারা শুনতে পাবেন গেলে। এনিওয়ে, সো ভাষা আপনাকে শিখতেই হবে যদি আপনি ভালো জব পেতে চান। আচ্ছা, আপনাকে যদি আমরা যেমন আপনার কিছু আমি যেটা ফিল করি তোমার, সেটা হচ্ছে আমি বিদেশে যারা থাকে সবাইকে সবসময় বলি যে ভাই কিছু সোশ্যাল বিজনেস করো, যেমন বাংলাদেশকে হেল্প করো। বাংলাদেশকে তোমাকে তো বাংলাদেশ কিছুই না দিলে তো জন্মটা দিচ্ছে, তাই না? বা অনেক কিছু দিচ্ছে, কিন্তু যেন স্কুলটা ফ্রি, এই ফ্রি সেই ফ্রি, অনেক কিছু দিচ্ছে। তো বাংলাদেশকে কিছু সার্ভ করা দরকার। তো তাকে আমি বলবো সে আমাদের সাথে কখনো যোগ দিবে কিনা যে সুইডিশ ভাষা শেখানোর জন্য, চিন্তাটা আছে কিনা? না, ডেফিনেটলি ইফ আই ক্যান মেক চেঞ্জ, হোয়াই নট। আমি যদি হেল্প করতে পারি, আমার 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 যদি আমি যে সময়টা ফ্যামিলি এবং আমার ওয়ার্কের পিছিয়ে দেওয়ার পরে যদি আমার ফ্রি টাইমে আমি যদি ইফ আই ক্যান মেক চেঞ্জ, হোয়াই নট, কেন না? সপ্তাহে তো এরকম 2 দিন বাঙালির খাতিরে তুমি না হলো তোমার ওয়াইফ আছে, যেমন সাথী আছে, সাথীকে মানে এনগেজ করে ফেলবে। অনেকেই কিন্তু আসলে এই কাজটা করতে পারে। সো আমরা আশা করতে পারি তারিকের কাছ থেকে কোনো একদিন এরকম ভাষা, সুইডিশ ভাষা বিনামূল্যে ভাষা শেখার একটা কোনো কিছু একটা পাবো আশা করছি। হ্যাঁ, এনিওয়ে, সো আচ্ছা, এবারে আমরা নেক্সট কোশ্চেন দেখেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ধরেন একজন ওয়ার্ক পারমিট পেলো, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তার সিটিজেনশিপ হতে তার কি কি মানে স্ট্রাগল বা বার্ডেন রয়েছে, এবং এটা কত বছর সময় লাগে এবং কিভাবে পাওয়া যায়? থিওরিটিক্যালি যেটা হচ্ছে 5 বছর সময় লাগে, অ্যারাউন্ড 4 ইয়ার্স প্লাস 48 মান্থস বলে। ওয়ার্ক পারমিটের ডিউরেশনটা হচ্ছে 48 মান্থস। ওই সময় সাধারণত ওরা প্রথমে দুই বছরের একটা ভিসা দেয়, টেম্পোরারি ভিসা, তারপরে 2 বছর আবার টেম্পোরারি ভিসা, তারপরে গিয়ে ওয়ার্ক পারমিটের জন্য পার্মানেন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়, তারপরে পার্মানেন্ট হয় গিয়ে 48 মান্থস পূরণ হয়ে গেলে তারপরে পার্মানেন্ট। কিন্তু আমি যদিও বলতেছি থিওরিটিক্যালি 4 ইয়ার্স, কিন্তু এটা আসলে ওদের ডিসিশনের জন্য একটা লম্বা টাইম নিয়ে নেয় অধিকাংশ ক্ষেত্রে। সো অ্যারাউন্ড 5 to 6 লাকি মানুষ আছে, অনেকেই আছে যাদের হয়তো 4.5 বছরই হয়ে গেছে। কিন্তু আমি শুরু যেটা করেছিলাম, তোমার কি মনে আছে যে হাসান ভাই নামে একজন ছিল কালো করে, আমার বন্ধু মানুষ। তো হাসান ভাইয়ের বিষয়টা হচ্ছে হাসান ভাই সারা জীবন আনলাকি, কিন্তু তো সিটিজেনশিপ ব্যাপারে সে সবার আগে সিটিজেনশিপ পায়, সবচেয়ে বড় লাকি না। সো ওইটাই, কিন্তু আমি শুরু করছিলাম এই কথা বলা যে exceptions are never an example. 6 years, হ্যাঁ, সো 6 years অ্যারাউন্ড, আরো অনেকে আছে আরো বেশিও চলে যায়। হ্যাঁ, সো 6 is an average. তো 6 ইয়ার্সের মতন লাগছে পার্মানেন্ট হতে, জবে ঢোকার পর থেকে নিয়ে পার্মানেন্ট হতে মোটামুটি অ্যারাউন্ড 6 ইয়ার্স ধরে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে প্রসেস শুরু হচ্ছে, আমার পার্মানেন্ট হয়ে গেলে আমি সাথে সাথে আবার ব্যাপার আছে, যেহেতু 6 ইয়ার্স যদি ধরে ফেলি যে 6 ইয়ার্স হয়ে গেছে, তাহলে সে এই মুহূর্তে যে ল অ্যাকর্ডিং টু রিসেন্ট না, যে লটা এখন অ্যাপ্লিকেবল, সেটাতে 5 বছর হলেই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা যায়। তো সে ওই দিক থেকে কোয়ালিফাই হয়ে যাবে। আর যে হয়তো খুবই লাকি 48 মান্থসই হয়ে গেছে, তাকে একটু ওয়েট করতে হবে 60 মান্থস। কিন্তু আদারওয়াইজ ওই পার্মানেন্ট ডিসিশন আস্তে আস্তে অধিকাংশ ক্ষেত্রেই মানুষজন কোয়ালিফাই হয়ে যায়। আচ্ছা, আমি 5 ইয়ার্স হয়ে গেলে আমি যখন জব পাবো, জব পাওয়ার পরে আমার আর কোনো স্ট্রাগল আছে কিনা, বার্ডেন আছে কিনা? স্ট্রাগল হচ্ছে প্রথমত জবটা করতে হবে মন দিয়ে, এটা একটা স্ট্রাগল। অনেক সময় বিশেষ করে যদি কেউ বাংলাদেশি রেস্টুরেন্টে করে, সেক্ষেত্রে অনেক সময় অনেক রকম দুর্নীতি হয়। তো সেক্ষেত্রে ওইগুলো ঠিক রাখা যায়, আমার বেতনটা ঠিক মতন পে করা হচ্ছে কিনা, আমার ট্যাক্সটা ঠিক মতন পে হচ্ছে কিনা, এই জিনিসগুলো ঠিক রাখা, যেন ওগুলোতে কোনো সমস্যা না হয়। এবং কোম্পানির ঠিক সুইডিশ কোম্পানি হলে তো কোনো সমস্যা নাই, ইউজুয়ালি নাই। ছোটোখাটো কোম্পানির ক্ষেত্রে অনেক সময় হয় যে তারা হয়তো এক্স্যাক্টলি মাইগ্রেশন লসগুলো ঠিক মতন জানে না, কোথাও ফাঁক ফোকর থেকে যাবে। কিন্তু ইউজুয়ালি খুব রিয়ার কেসেস, অধিকাংশ ঝামেলা হয় বাংলাদেশি মালিকদের আন্ডারে কাজ করতে গিয়ে। সো ওই জিনিসগুলো খেয়াল রাখা সবসময়, আর কাজটা তো মন দিয়ে করতে হবে যাতে 5 বছর জবটা থাকে। এখন কি জব মোটামুটি অ্যাভেলেবল? জবের মার্কেট আমি বলবো না যে অ্যাভেলেবল না, খুঁজলে পাওয়া যায়, চেষ্টা করলে পাওয়া যায়, চেষ্টা করতে আর ভাষা জানলে তো অবশ্যই আরো ইজি হয়ে যায়, ডেফিনেটলি। অনেকে স্পাউস নিয়ে যান, তাদের ক্ষেত্রে যে প্রশ্নটা হচ্ছে যে আমি আমার স্পাউসকে নিয়ে গেলাম, তাহলে স্পাউস এই জব অপরচুনিটিটা পাবে কিনা, বা সে তার প্রসেসটা কি হবে, সেক্ষেত্রে কি হতে পারে? না, স্পাউস নিয়ে যাওয়া যায়, এবং স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে তখন সেও অ্যাট দ্য সেম টাইম এখন করতে পারে না, 3 মাস পরে করতে এখন। হ্যাঁ, তো না, অ্যাপ্লাই মনে হয় করতে পারে, একসাথে অ্যাপ্লাই করা যায়, কিন্তু ডিসিশনটা একসাথে আসে না। এখন স্টুডেন্টের ডিসিশনটা আগে চলে আসে, কারণ একটা যেহেতু সেমিস্টার যখন স্টার্ট হয় তখন ওদের একটা প্রেশার থাকে, তো ওরা স্পাউসের প্রসেসটা হল্ট করে রাখে,
আর স্টুডেন্টটাকে পাঠিয়ে দেয়, তারপর 3 মাসের মধ্যে হয়তো স্পাউসেরটা, কিন্তু অ্যাপ্লাই একসাথে করা যায়। আমি অ্যাজ ফার অ্যাজ আই নো সেটা করা যায়, কিন্তু স্পাউসের ডিসিশন একসাথে আসবে না। আর ওখানে স্পাউস যাওয়ার পরে স্পাউস কাজ করতে পারবে ফুল টাইম। এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো রকম ব্যারিয়ার নাই। এবং আমি যেই রিসেন্ট চেঞ্জগুলোর কথা বলা হয়েছে ওইখানেও আমি কোনো কিছু পাই নাই বা পড়ি নাই যেখানে স্পাউসের ইয়াটা। কিন্তু যেটা হয়েছে যে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে স্পাউস ভিসা আলটিমেটলি স্টুডেন্টদের জন্য বন্ধ করে দেওয়ার একটা প্রস্তাব আছে, কিন্তু ওটা কতটুকু ইমপ্লিমেন্ট করা হবে সেটা আমি জানি না। যেটা হবে কি হবে সেটা আসলে হাইপোথেটিক্যাল কথাবার্তা, ওইসব বলে লাভ নাই। এই মুহূর্তে যেটা সেটা স্পাউস নিয়ে যাওয়া যাবে এবং স্পাউস ওখানে গিয়ে ফুল টাইম জব করতে পারবে। ওকে, সো তাহলে যারা স্পাউস নিয়ে যেতে চান তারা স্পাউস নিয়ে যেতে পারেন, তাহলে স্পাউস ফুল টাইম জব করতে পারবে। স্পাউস যদি ফুল টাইম জব করে তাহলে হোপফুলি আপনি টিউশন ফিসের টাকা তুলতে পারবেন, তাহলে হয়তো তাহলে কিন্তু সম্ভব যে স্পাউস নিয়ে গেলে আপনি হয়তো বা টিউশন ফিসের টাকাটা তুলতে পারবেন। ওকে, তাহলে আমরা একটা কনক্লুশনে আসি। আপনারা যারা এই সেমিস্টারে পড়তে যেতে চান বা এই মানে অটোমে পড়তে যেতে চান, তাদের জন্য আমাদের কনক্লুশন যদি টানি তাহলে সেটা হলো প্রথম কনক্লুশন, আপনি কোনো ধরনের পার্ট টাইম জব করে আপনি কিন্তু আপনার ওই টিউশন ফিসের টাকাটা তুলতে পারবেন না, আপনার লিভিং খরচটা হয়তো বা উঠে যাবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি পড়াশোনা শেষ করেন তাহলে আপনার 1 বছরের আপনি ওয়ার্ক পারমিট পাবেন, এবং সেই ওয়ার্ক পারমিটে আপনি যদি যে কোনো ফিল্ডে জব পান এবং যে জবের স্যালারি রেঞ্জটা হচ্ছে 33,000, এই মুহূর্তে 29,000, এরপরে 33 হয়ে যাবে। 33,000 কোনার হবে পার মান্থ আপনাকে ইনকাম করতে হবে। কিন্তু সুইডেনের হচ্ছিল অ্যাভারেজ যে জবগুলো সেগুলো হচ্ছে 25,000 কোনার বা 20,000 কোনার হচ্ছে অ্যাভারেজ একটা স্যালারি। কিন্তু আপনি যদি স্পেশালাইজ কিছু হন, যেমন হচ্ছে নার্স, ডক্টর, তারপরে হচ্ছে শেফটা সবচেয়ে সহজ, মানে সবাই ট্রাই করে। হ্যাঁ, এরকম বেশ কিছু স্পেশালাইজ জব আছে যেগুলো স্যালারি আসলে 33,000-এর উপরে চলে যাবে। আবার যদি কেউ পিএইচডির জন্য অ্যাপ্লাই করে, পিএইচডি যদি পায় তাহলে তার এটা নিয়ে আর কোনো চিন্তাই নাই, সে মনে হয় মোর দ্যান। আর পিএইচডির ক্ষেত্রে আরো ইজিয়ার হবে। সো পিএইচডি স্টুডেন্টসদের আসলে বেতনটা আরো ইজি, এবং সুইডিশ গভর্নমেন্ট হচ্ছে এটাকে আরো মানে ইজি করার ট্রাই করছে, কাজে এটা একটা অপরচুনিটিস। আর যদি কেউ ধরেন হচ্ছে পড়াশোনা করতে পারছেন না, তার জন্য যেটা হবে তাকে অবশ্যই 30 ক্রেডিটস কমপ্লিট করতে হবে। করার পরে তাকে জব সার্চ করতে হবে, জব সার্চ করে জবে সুইচ করতে হবে, এবং সুইচ করে সেই ক্ষেত্রে ওই যে একই ব্যারিয়ার, সেটা হচ্ছে 33,000 কোনার আপনার স্যালারি পার মান্থ দেখাতে হবে। এটা হচ্ছে মোটামুটি একটা প্রসেস, এবং এইভাবে চলতে থাকলে আপনি 5 বছর পরে 48 মাস পরে 48 প্লাস, ইয়েস প্লাস, মানে 4 বছর পরে আপনি আসলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই, পার্মানেন্ট হওয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা অনেক সময় 6 বছরও চলে যায়। তারপরে হয়তো বা অন দ্য প্রসেসে থাকলে এক সময় সিটিজেনশিপও পাওয়া পসিবল আর কি। সো দিস ইজ দ্য প্রসেস ফর সুইডেন। যারা যাচ্ছেন সুইডেনে এই সেমিস্টারে খুব ডাউটের মধ্যে আছেন, তারা এবার চিন্তা করবেন যে আমি সুইডেনে যাব নাকি যাব না। আর সুইডেন কিন্তু, আমি যেহেতু নিজে সুইডেনে পড়ছি, সুইডেন কিন্তু অসাধারণ কান্ট্রি। আপনার কি কোনো ডাউট আছে এই বিষয়ে? না, আলহামদুলিল্লাহ, অবশ্যই অসাধারণ একটা কান্ট্রি। সো মানে লাইফের একটা অপরচুনিটিস বলতে পারেন। হ্যাঁ, কিন্তু কিছু ব্যাকআপ আপনার থাকতেই হবে অবশ্যই। হ্যাঁ, টাকার আগে যেমন টাকা না নিয়েই চলে যাওয়া যেত, এখন এই সুযোগটা নাই। আমি একজনের শুনলাম তার 25 লাখ টাকা হচ্ছে টিউশন ফিস। 25 লাখ টাকা যদি সে নিয়ে যায়, আশা করা যায় সে সুইডেনে টিকে যেতে পারবে, যদি সব কিছু ঠিক থাকে আর কি, তার অন দ্য প্রসেস ঠিক থাকে আর কি। ওকে, তারেক, আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ আজকের এই পডকাস্টে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।